বাংলাদেশে তুরস্কের অস্ত্রাগার তৈরি হচ্ছে। তুরস্কের সরকার এরদোয়ান বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরির জন্য সম্মতি দিয়েছেন। আশিক চৌধুরী এই কন্ট্রাক্টটি করে এসেছেন তুরস্ক থেকে। আপনার মতো কপটদকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? বাট এবার যে সিদ্ধান্ত ডক্টর ইউনূসের সরকার নিয়েছে এবং আমাদের আশিক চৌধুরী, ধন্যবাদ ওনাকে, যে ছবিগুলো দেখতে তো কলিজা ঠান্ডা। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত। আপনি উত্তর কোরিয়ারে দেখেন, ছোট্ট একটা দেশ, সারা পৃথিবীতে না চায়, কেউ টাচ করার সাহস পায় না। কেন? মেশিনে ভরপুর করে রাখছে। কথা বলছি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের আশিক চৌধুরী, বিডার চেয়ারম্যান, তার তুরস্কের সফর এবং এমকেইর সাথে, তুরস্কের সামরিক কোম্পানি এমকেইর সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হতে চান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। এই দুদুর একটা পরিচয়, বিএনপির ডাক্তার মুরাদ। বিএনপিতে আওয়ামী ভাষণ সব আছে। বিএনপিতে ওবায়দুল কাদের আছে, বিএনপির ওবায়দুল কাদের এখন মির্জা ফখরুল। বিএনপিতে শামীম ওসমান আছে, বিএনপি শামীম ওসমান জাকির খান। বিএনপিতে ডাক্তার মুরাদ আছে, অশ্লীল কুৎসিত কথাবার্তা যিনি বলে থাকেন। বিএনপি ডাক্তার মুরাদ হচ্ছে শামসুজ্জামান দুদু, যিনি প্রস্তাব আন্দোলন করেন, মুত আন্দোলন করেন, যিনি থুতু আন্দোলন করেন। দর্শক, গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম খবর করতে শুরু করেছে আওয়ামী লীগ নতুন করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। আসসালামু আলাইকুম। সুখবর আছে বাংলাদেশের জন্য। অবশেষে তুরস্কের সাথে অস্ত্র চুক্তি হচ্ছে। এবার বাংলাদেশ হবে কঠিন শক্তিশালী। দর্শক, মাঝে মধ্যে কিন্তু ভারত, আমাদের দেশের দাদাবাবুরা বাংলাদেশকে অ্যাটাক করার জন্য এমন এমন কিছু কথা বলে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য সবসময় ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায়। তো আসলে দেখেন, একটা দেশ যদি অস্ত্রের দিক দিয়ে বা গোলা বারুদ বলেন, এদিক দিয়ে যদি আসলে উন্নত না থাকে বা শক্তিশালী না থাকে, তাহলে কিন্তু সারা জীবনই আশেপাশের যেগুলো শক্তিশালী দেশ আছে তাদেরকে দেখে ভয় পেতেই হবে। অবশেষে সেই ভয়কেই জয় করতে যাচ্ছে ডক্টর ইউনূস এবং বাংলাদেশ এবং তুরস্কের সাথে অস্ত্র চুক্তি হচ্ছে। দর্শক, সুসংবাদটা অবশ্যই, নাকি বলেন? তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মতামত জানাবেন। তো চলুন তাহলে কথা না বাড়ি, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আগে শুনে আসি। গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে রাখছি যে আমি কয়েকদিন আগে এই নিয়ে একটি প্রেডিকশন করেছিলাম। আজকে প্রেডিকশনটির বাস্তবায়ন আপনাদের সামনে দেখাচ্ছি এবং এই প্রেডিকশনের বাস্তবায়নটি দেখাতে পেরে আমি নিজে গর্ববোধ করছি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি ইতিমধ্যে ম্যাক্সিমাম বিষয়গুলা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশে তুরস্কের অস্ত্রাগার তৈরি হচ্ছে। তুরস্কের সরকার এরদোয়ান বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরির জন্য সম্মতি দিয়েছেন। আশিক চৌধুরী এই কন্ট্রাক্টটি করে এসেছেন তুরস্ক থেকে। আমি আপনাদেরকে বাংলাদেশের একটি টেলিভিশনের একটি নিউজ শেয়ার করব এখন, তারপরে আমি বিশ্লেষণটি শেষ করব। এরদোয়ানের দেশ তুরস্ক সফরে অস্ত্র কারখানায় অত্যাধুনিক রাইফেল হাতে দেখা গেছে আশিক চৌধুরীকে। বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যান তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনার জন্যই এই সফর, এমন তথ্যই এবার উঠে আসছে। সফরে এরদোয়ানের দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন MKE পরিদর্শন করেন তিনি। এর মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর তুরস্কের আরো অস্ত্র সরাসরি বাংলাদেশে তৈরির দ্বার খুলে যেতে পারে। সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিজ নিয়ে তাদের থেকে বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যানবাহন তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান MKE পরিদর্শন করেন। প্রদর্শক, আপনারা বিস্তারিতটা শুনতে পেলেন যে একেবারে আশিক চৌধুরীর মুখ থেকে কথা শুনলেন এবং তুরস্ক পরিদর্শন করে সেখান থেকে বাংলাদেশের সাথে যে চুক্তিটি করা হয়েছে সেটাও আপনারা শুনলেন। আমরা এর আগে বলে আসছিলাম যে তুরস্কের অত্যাধুনিক অস্ত্র দিয়ে লালমনিরহাট এয়ার বেসটাকে সাজানো হবে, যেটা ভারতের চিকেন নেকের খুব নিকটতম স্থানে, মাত্র 20 কিলোমিটার দূরে চিকেন নেক থেকে। আর ওই চিকেন নেককে ঘিরে এখন ভারত আছে বিশাল আতঙ্কে। চিকেন নেক এলাকা এখন তারা নতুন করে ভাবতে শুরু করেছে। তুরস্ক, পাকিস্তান, চায়না সহ মিলে যেই কাজ করতে যাচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে, সেই জন্যই কুইক নির্বাচনের শব্দটি ভারত থেকে আসছে বাংলাদেশে। খুব দ্রুততম সময়ে নির্বাচনের জন্য তারা 3-4টা জায়গাকে নক দিয়েছে। 3-4টা জায়গার মাধ্যমে করার চেষ্টা করছে। একটা
সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধানের মুখ দিয়ে বের করেছেন। তারপরে যখন বাংলাদেশের সরকার শক্ত অবস্থান নিয়েছে, জনগণকে শক্ত অবস্থান দেখেছে, তখন সেনাপ্রধান অনেকটা নীরবতা পালন করছেন। এরই মাঝে গত 48 ঘন্টা আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, সেই বিষয়টাও কিন্তু ভারতের কথাটাই উনি বলেছেন বলে উনি সমালোচনার মুখে পড়েছেন। এই সমালোচনার মুখে উনি পড়বে সেটা আমি আশা করি নাই, কিন্তু এটাও পড়েছেন। প্রিয় দর্শক, তাহলে বুঝতে হবে ভারী আকাশ থেকে যেই বর্ষণটা হচ্ছে, এই বর্ষণটা অনেক বড় বর্ষণ, যেটা ভারত সহ্য করতে পারবে না। ভারত ভেঙে যাবে, ভারত টুকরা হয়ে যাবে। সেই কারণে রয়ের এজেন্ট এখন শোনা যাচ্ছে যে ফাহিম আব্দুস সালাম, এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহিম আব্দুস সালাম নাকি এখন বসেছে বিএনপির থিঙ্ক ট্যাঙ্কে। উনি নাকি বিএনপিকে পরামর্শ দিচ্ছেন, এবং রয়ের এজেন্ট হিসাবে ফাহিম আব্দুস সালাম অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে এখন বসবাস করছেন। এবং তার বুদ্ধিমত্তা দিয়ে এখন তরুণদের মধ্য থেকে দেখেন যারা ভারত বিরোধী তারা কোনো কথা বলতে পারছে না, এখন ভারত প্রেমী হয়ে যাচ্ছে। বাংলাদেশে যারা ভারত বিরোধী ছিল বিএনপির ভিতরে, তাদের মধ্যে অনেক নেতা, মির্জা আব্বাস জীবনেও ভারত প্রেমী ছিলেন না, ইতিমধ্যে কয়েকটি কথা, কয়েকটি বক্তব্য তার ভারত প্রেমী হওয়ার পরে তাকে কিন্তু বিভিন্নভাবে টল করা হয়। এখন সে একটা কথা বললে আর মাটিতে পড়ে না, এই কথাটাকে 10টা উত্তর, 100টা উত্তর তাকে দিয়ে দেওয়া হয়। তার বাণী হলো রাজনীতিতে মির্জা আব্বাসের অবস্থান ভেরি ব্যাড হয়ে গিয়েছে, ভারতের পক্ষ নেওয়া। অপরদিকে পিনাকি সাংবাদিক ইলিয়াস হোসেনের মতন ভারত বিরোধী সংগ্রামীদের সমালোচনা করে। ভারত বিরোধী সংগ্রামীদেরকে সমালোচনা করা মানেই আপনি ভারত প্রেমী। বিষয়টা প্রিয় দর্শক একেবারে ক্লিয়ার, কারণ এটা যে কোনো মানুষই বুঝে। যখন আপনি আমার বিরোধিতা করবেন তার মানে হলো আপনি ভারত প্রেমী, কারণ আমি তো সবসময় ভারত বিরোধিতা করে আসছি। ভারতের ন্যায্য অধিকারটা আমরা নিতে চাচ্ছি। ভারতের সাথে বিরোধিতা করা মানে এই নয় ভারতের জনগণ আমাদের দুশ্মন, ভারতের সাধারণ মানুষ আমাদের দুশ্মন, ভারতের ভূখণ্ডরা আমাদের দুশ্মন। ছোটকালে প্রিয় দর্শক আমি অনেক ভারতে গিয়েছি, অনেক সময় আমার ভারতে যাওয়া হয়েছে, আমার বাড়ির পাশে ভারত, কিন্তু সেই ভারত আর এই ভারত নাই। আমাদের ছোটকালের ভারত আর এখনের ভারত এক নয়। এখনের ভারত হলো হিংস্র জানোয়ার এখন ভারত পরিচালনা করে, যারা মানুষের হিংসা করে, মুসলমানের হিংসা করে, ধর্ম বর্ণ নিয়ে এসে মানুষের রক্তপাত করে, সেই ভারতকে এখন এরদোয়ান এন্ড চায়না দুজনে মিলে পাশে পাকিস্তান যেহেতু ইতিমধ্যে ভারতের সাথে একটি যুদ্ধে বিশাল বিজয় এনেছে চায়না এবং এরদোয়ান মানে তুরস্কের সহযোগিতায়, এই কারণে আমরা এখন পাকিস্তানকেও কিন্তু স্যালুট দিচ্ছি। বাংলাদেশের তরুণীরা এক সময় পাকিস্তানকে নিয়ে এত কথা বলতেন না, কিন্তু ভারতের সাথে বিজয়ের পরে, ভারতকে যুদ্ধক্ষেত্রে একটি বড় থাপ্পড় দেওয়ার পরে কিন্তু বাংলাদেশের তরুণীদের কাছে এখন পাকিস্তান একটি মডেল। পাকিস্তান কিন্তু মডেল বাংলাদেশ নয় প্রিয় দর্শক, একেবারে সত্যি আর অর্থে যদি আমি বলি আমেরিকার তরুণী, ইউকের তরুণী, ইউরোপের তরুণী, তাদের মুখেও পাকিস্তান এখন প্রশংসায় ভাসে, কারণ তারা দেখতে পেয়েছে যে পাকিস্তানের জবাব দেওয়াটা কত বড় শক্ত হয়েছে। রাফেল ফেলে দিয়েছে, এই বিষয়টা ফ্রান্সের রাফেল হওয়ার কারণে এই নিউজটা সারা ইউরোপ, আমেরিকা এন্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, উন্নত বিশ্বের জাপান সহ সবার চোখ কিন্তু এখন পাকিস্তানের এই শক্তির পিছনে। কারণটাকে জানা গেছে দুইটা কারণ, একটা হলো চায়না আধুনিক অস্ত্র, আরেকটা হলো তুরস্কের আধুনিক ড্রোন, আধুনিক অস্ত্র। এখন আমরা তুরস্ক থেকে যদি একটি অস্ত্র কারখানা তৈরি করতে পারি, আমাদের সোনার বাংলা তখন কোথায় গিয়ে দাঁড়াবে, এই বিষয়টা একবার ভেবে দেখেন। সিঙ্গাপুর আপনারা দেখেন, চোখ দিয়া দেখতে যান, বেড়াতে যান, চিকিৎসার জন্য যান। আর যদি বাংলাদেশটা সিঙ্গাপুর হয়, আজকে জাপানে যে বিশাল আমাদেরকে অ্যামাউন্ট দিচ্ছে, অনেক অঙ্কের, অনেক বড় টাকার একটা অঙ্ক দিচ্ছে, সেটা দিয়ে আমাদের কিছু কিছু অঞ্চলকে জাপানের মতন মডেলে তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ফর্মুলা দিয়েছেন, এবং তারা এটা কিন্তু দেওয়া তাদের শুরু, শেষ নয়। আমাদেরকে সিঙ্গাপুরের মতন, আমাদেরকে ইন্দোনেশিয়ার বালির মতো, আমাদেরকে মানে আধুনিক মালয়েশিয়ার যেই জায়গাগুলো আধুনিকত্বের ছোঁয়া এসেছে সেগুলোর মতো কিছু কিছু আধুনিক টাউন, কিছু কিছু আধুনিক এলাকা তৈরি করা, যার মাধ্যমে হাজার নয় লক্ষ লক্ষ আমাদের তরুণীদের কর্মসংস্থান হবে। বাংলাদেশে যত মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ হবে, রুটঘাট যত কিছু তৈরি হবে, সবগুলার কাজ, সবগুলার শ্রম হিসাবে আমরা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের অর্থটা আমাদের দেশের ছেলেমেয়েরা পাবে। আপনার মতো কপটদকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? আপনি করেছেনটা কি? আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন? বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই, বিএনপি কেউ আপনার কথা শুনে না। আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই।
ওদের সে ধর্ম নাই মাননীয় স্পিকার, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে। শুনেছেন? ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না, ওদের ভিতরে কোনো ঈমান কাজ করে না, ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না, ওদের ভিতরে শুধু কাজ করে নেমোখারামি, বেঈমানি, দেশদ্রোহিতা, মুনাফিকি, ফাসিকি, এগুলো ওদের মধ্যে কাজ করে। হাসিনা বলছে, কেন বলছে জানেন? হাসিনার চেয়ে ভালো আর কে জানে? এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে, বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব, এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে। কেমনে পালন করেছে জানেন? পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে, প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি। মির্জা ফাক সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে, যেখানে লক্ষ লক্ষ লোকের শক্তি তাকে বলিয়ান করবে, বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো? মির্জা ফাক। তার জবাবে হাসিনা বলছে তোমরা মুনাফিকের গোষ্ঠী, তোমরা ফাসিকের গোষ্ঠী, তোমরা বেঈমান, তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই, আনুগত্য নাই, তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তোমরা হচ্ছে বেঈমানের দল। এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে, এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন? উনি টের পেয়েছে, উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফিক, এদের কোনো আনুগত্য নাই, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো উদারতা নাই, এদের কোনো ঈমান নাই, এরা বেঈমান। এরা বলেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, মির্জা ফাকের মতো লোক কি বলে একটু শুনেন। বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে। আগে বেগম জিয়া কি বলে এটা শুনেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক, তারা আজকে তারা তখন ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল? মির্জা ফাক। আবার আমি ভিডিওটা চালাবো একটু দেখেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক, তারা আজকে তারা তখন ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। দেখেছেন বেগম জিয়ার পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছে। এই বেগম জিয়া এটা বলেছে, ঠিক আছে, বেগম জিয়া এটা বলেছে। এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাক সে নিজে কি বলে। যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না, তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সুন্দর না? মহাসুন্দর বিএনপির মহাসচিব, এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে। তারেক রহমান বলছে দিল্লি নয়, পিন্ডি নয়। আমি কথাটাকে হুবহু বলতে চাই, আমি মিস করতে চাই না। তারেক রহমান বলছে, তারেক রহমান বলতেও তো একটা কথা, তো একটু ঠিক মতো বলি। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমার কি প্রশংসা করা উচিত না? ওকে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। 54 বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে, ঠিক আছে? গত 54 বছরে পিন্ডি, রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না, এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি, ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে। তারেক রহমান সাহেব, আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না? পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ। এখন আপনি পিন্ডি ধরে আছেন। পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ, আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন। এবং আপনার তথাকথিত পিন্ডি গত 54 বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই। তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই। এখন আপনি পিন্ডির নাম নেন কেন? পিন্ডি তো গত 54 বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই। গত 54 বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয়, আপনি তো দিতে পারবেন না। তারেক রহমান, আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না? আপনি জানেন আপনার লেখাপড়া নাই। অনেকে বলে আপনি ম্যাচিউরড হয়েছেন, অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন। কি লেখাপড়া করেছেন? গত 54 বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান, পিন্ডি তো এখন নাই। পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না। পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না, আইন প্রণয়ন হয় রাজধানীতে। তো আপনি এটা নিয়ে কি বলছেন? পিন্ডি নয়, দিল্লি নয়, আপনি পিন্ডিটাই আগে বললেন। যে পিন্ডি, যে পাকিস্তান গত 54 বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই, সে পিন্ডি নাকি? পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও? নাই তো। আপনি পিন্ডির নাম নিলেন কেন?
ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে, ইন্ডিয়ার দেওয়া লাইনটা আপনাকে পড়তে হবে, দিল্লি নয় পিন্ডি নয়। কে দিছে? মাহদি আমিন। আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন, নাকি স্পিচ রাইটার ওই বলদ এখনো আছে? দিল্লি নয় পিন্ডি নয়। তারেক রহমান সাহেব, আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীতে টকার না, টকারদের লোকজন মনে রাখবে না, কাকে মনে রাখবে জানেন? ডুয়ার। আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন? আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন, তাও আপনার প্রতি না, আপনার মা এবং আপনার বাবার প্রতি, স্পেশালি আপনার বাবার প্রতি। এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি। আপনি ওই জনপ্রিয়তাটাকে গত 16 বছর কাজে লাগান নাই, গত 9-10 মাসে কাজে লাগান নাই। আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে। ওই থিওরিটা কি? আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায়। আপনার মতো কপটদকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন? আপনি করেছেনটা কি? আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন? বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই, বিএনপি কেউ আপনার কথা শুনে না। আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন। আপনার মামার নিয়োজিত মইন আপনাকে যেই উষ্টা দিছে, ওই উষ্টার ব্যথা আপনি তো সারা জীবনে ভুলবেন না। আমিও ভুলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম। আজকে আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ শুরু করলেন, পিন্ডি নয়, দিল্লি নয়। কারণ পিন্ডি তো এখন বাংলাদেশে গত 54 বছরে কিছু করে নাই। পিন্ডি কি গত 54 বছরে ভারতের মতো করিডোর নিছে? রোড করিডোর নিছে, পানি করিডোর নিছে, আকাশ করিডোর নিছে, বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে, পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে, বাংলাদেশের কমার্সে যেভাবে ইমব্যালেন্সড ওইটা করছে, কিছুই করে নাই, কিছুই করে নাই। বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে পিন্ডি, করে নাই। কিন্তু কি করছে জানেন? যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ মুষড়ে পড়ছে, ভারত বাংলাদেশের বিরোধিতা করলো জাতিসংঘে, কিন্তু পিন্ডি বলেছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেব। তারেক রহমান, এটা কি আপনার মনে করাই দেব নাকি মনে আছে? রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো, জাতিসংঘে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো, ভারত জানায় দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না। কিন্তু আপনার ওই পিন্ডি বাংলাদেশের পক্ষে ভোট দিছে। প্রধান নির্বাচন কমিশনার হতে চান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। এই দুদুর একটা পরিচয়, বিএনপির ডাক্তার মুরাদ। বিএনপিতে আওয়ামী ভার্সন সব আছে। বিএনপিতে ওবায়দুল কাদের আছে, বিএনপির ওবায়দুল কাদের এখন মির্জা ফখরুল। বিএনপিতে শামীম ওসমান আছে, বিএনপি শামীম ওসমান জাকির খান। বিএনপিতে ডাক্তার মুরাদ আছে, অশ্লীল কুৎসিত কথাবার্তা যিনি বলে থাকেন, বিএনপি ডাক্তার মুরাদ হচ্ছে শামসুজ্জামান দুদু, যিনি প্রস্তাব আন্দোলন করেন, মুত আন্দোলন করেন, যিনি থুতু আন্দোলন করেন। আজ থেকে 15, 20, 30, 40 বছর পর বাংলাদেশের এই ভোলাটাইল সিচুয়েশন বা বিএনপি ধ্বংসের এই ইতিহাস যখন মানুষ পড়বে, যেমন আমরা মুসলিম লীগের ইতিহাস করি না, যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ গ্রেট পলিটিক্যাল পার্টি নেমড মুসলিম লীগ। এখন মুসলিম লীগ কি, ওরকম যখন বিএনপির ইতিহাস পড়বে যে বিএনপি কিভাবে ধ্বংস হয়েছিল, তখন এই দুদুদের কথা ইতিহাসে লেখা থাকবে। তখন দুদুদের কথা লেখা থাকবে যে মুত আন্দোলনের নায়ক ছিল দুদু, প্রস্তাব আন্দোলন, থুতু আন্দোলন, নানান জনক, এগুলো বলবে। এই দুদু যিনি বলেছেন সরকার না করলে আমরা এই নির্বাচনের তারিখ ঘোষণা করব। এর মানে কি, তিনি কি সিসি হতে চান? নির্বাচনের তারিখ ঘোষণা করে সিসি, সংবাদ সম্মেলন করে শিডিউল ডিক্লেয়ার করে। নির্বাচনের তারিখ চিফ অ্যাডভাইজার বা প্রাইম মিনিস্টার ঘোষণা করে না, এটা ইটস রিলেটেড টু সিসি। তাহলে মানে কি, সিসি হতে চায় দুদু? তাহলে রাজনীতি করেন কেন? এই দুদু সরকার না করলে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব, এটা মাথা মোটা টাইপের বক্তব্য। কারণ কোনো রাজনৈতিক দলের নেতা কখনো বা নেতারা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না। তার এই কথা শুনলে বোঝা যায় তারা কতটা ভারসাম্যহীন অবস্থায় আছেন, কতটা অসুস্থ অবস্থায় আছেন। তারা এখন নির্বাচনের তারিখ ঘোষণা করতে চান। এর মধ্যে দিয়ে আরেকটা বিষয় বোঝা যায় যে বিএনপি নিজেরাই নির্বাচন করতে চায়, নিজেরাই তারিখ ঘোষণা করতে চায়, নিজেরাই ফলাফল ঘোষণা করতে চায়, নিজেরাই প্রিজাইডিং অফিসার, নিজেরাই ভোটার, নিজেরাই ভোট গণনাকারী। মানে বিএনপির চিন্তা দর্শন হচ্ছে টোটাল কারচুপি। কারচুপি বিএনপি দর্শন, কারচুপি বিএনপি ফিলোসফি। ইতিহাস হচ্ছে কারচুপির ইতিহাস। মাগুরার উপনির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার বিকৃতিকরণ, বিচারপতিদের বয়স বাড়ানো, ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বাড়ানো, ভুয়া ভোটার তালিকা তৈরি, এভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করা, এগুলো সব বিএনপির ইতিহাস। মাগুরার উপনির্বাচন,
আর এই কারচুপি করার একটা দর্শন বা ফিলোসফি বা থিওরি থেকেই এই কথা, যে সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবো। কোনো রাজনৈতিক দল নির্বাচনের তারিখ মানে নিজেই যদি আম্পায়ার, যিনি খেলোয়াড় তিনি আম্পায়ার, বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল। তাহলে বুঝুন বিএনপির চিন্তা ভাবনা কোথায় গিয়ে ঠেকেছে। আচ্ছা ঠিক আছে, ডিসেম্বরে তো নির্বাচন হবে না, আপনার তারিখ ঘোষণা করেন, দেখি সে তারিখে কি হয়। তারিখে কি হবে একটু বলি। 10 ডিসেম্বর 2022 বিএনপি একটা সমাবেশ করার কথা বলেছিল। তো বিএনপি বলেছিল 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়, 11 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবে। তো 10 ডিসেম্বর 2022 কি হয়েছিল মনে আছে? একটা কুকুর যদি অনেক দূরে থাকে, তাকে যদি আপনি রুটি দেখান, তাহলে সে দৌড়ে রুটির কাছে আসবে। তো 10 ডিসেম্বর হাসিনা বিএনপিকে এমনভাবে চিকেন বানিয়েছিল, হাত পা বেঁধে তারপরে গোলাপবাগ মাঠে রুটি টানিয়ে রেখেছিল, বলছিল গোলাপবাগ মাঠে রুটি যাও। তো কুকুরের মতো দৌড়িতে দৌড়িতে সবাই ওই গোলাপবাগ মাঠে গেছে। মানে 10 ডিসেম্বর থেকে দেশ চালায় বিএনপি। আর 10 ডিসেম্বর অবস্থাটা ছিল পুলিশ যদি বলে যে কান ধরে উঠার বসো, কান ধরে উঠতে আর বসো। পুলিশ যদি বলে যে রাস্তা ডান পাশে যাও, ডান পাশে, বাম পাশে যাও, বাম পাশে, এখন বসো বসো, দাঁড়াও দাঁড়াও। আবার 28 অক্টোবর 2023 সেম, এই করবে সেই করবে, কিন্তু পুলিশ বাঁশি দিয়েছে আর মির্জা ফখরুল্লাহ মাইক ঠিক বন্ধ না করে দৌড়, 10 মিনিটে ঢাকা ফাটা। আবার মার্চ ফর ডেমোক্রেসির কথা মনে আছে 2013 সালে, মির্জা আব্বাস লোকজনকে মাঠে নামতে দেননি হাসিনার সাথে সমঝোতা করে, শুধু জামাত এবং শিবিরের লোকজন মাঠে নেমে তারা শহীদ হয়েছে। দর্শক, এটা হচ্ছে বাস্তবতা, যে এই বিএনপি যে বলছে যে সরকার না করলে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করবো। তো সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে, সেই নির্বাচনের তারিখে কি হবে? 2022 সালে 10 ডিসেম্বরে যা হয়েছে, 2023 সালে 28 অক্টোবরে যা হয়েছে, ওইটা বিএনপির অর্জন যা ছিল, বিএনপি তারিখ ঘোষণা করলে অর্জন সেটা হবে। বুঝতে পারছেন? অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেখেন বিএনপির এই যে বিএনপির মুরাদ বলে যত উদ্ভট কথা, বিকৃত কথাবার্তা, অরুচিশীল কথাবার্তা, এগুলো সব এই দুদুর মুখ থেকে আসে। এই যে ফালতু কথা যে নির্বাচন তারিখ ঘোষণা করবে, এটা কিন্তু দুদুর মুখ থেকে আসলো। আমাদের নেতা রাষ্ট্রের, সরকারের, বিএনপির এবং দেশের মানুষের জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যদি আপনার তারিখ ঘোষণা না করেন আমরাই তারিখ ঘোষণা করবো। এই কথার মধ্যে ঐক্যমত কমিশন, গণতন্ত্র, সবার সাথে মিলেমিশে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের কোনো বার্তা আছে নেই, আছে মাস্তানি, আছে হুমকি। যে তাদের নেতা বলেছেন মানে হতে হবে, কিন্তু অন্য দল কি বলেছে, ঐক্যমত কমিশন আলাপ আলোচনায় কি হয়েছে, এই বিষয়ে কোনো রেফারেন্স নাই। খুলনায় একটা আলোচনা সবাই তিনি কথা বলেন, দুদু বলেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল মাঠে আছে, তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলেননি, যখন চূড়ান্ত কথাটা বলবেন বাংলাদেশ স্থবির হয়ে যাবে, তখন বুঝতে পারবেন। আচ্ছা স্থবির করেন না, একটু দেখি না কি পারেন আপনার, আমরা একটু দেখতে চাই। তো এই বিএনপি মাঠে নামলে অথবা নির্বাচনের তারিখ ঘোষণা করলে কি হবে? 28 অক্টোবরের দিকে তাকান, 10 ডিসেম্বরের দিকে তাকান, ওইটাই। আর মার্চ ফর ডেমোক্রেসির দিকে তাকান। একটা ইউনুস পার্টি অফিসের সামনে একটা বালু ট্রাক দিয়ে দিলে তখন আর কাউকে পাওয়া যাবে না। নতুন গড়ে ওঠা রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, কেউ বিএনপি সমালোচনা করে বলে ট্রাক সরাতে পারেনি। তারা তো বলে না যে গত 17 বছরে বিএনপির পৌনে 5,000 নেতাকর্মী শহীদ হয়েছে, গুম বা নিখোঁজ হয়েছে। বিএনপি 17 বছর যদি গণতান্ত্রিক আন্দোলন না থাকতো, তাহলে 1 মাসের আন্দোলনে হাসিনা পতন হতো। 1 মাসের আন্দোলনে হাসিনার পতন হয়েছে, কথাটা ঠিক না। মূলত 1 সপ্তাহের আন্দোলনে পতন হয়েছে, কারণ 1 মাস যাবত এই ছেলেরা, ছাত্ররা হাসিনার পতন চায়নি। হাসিনার পতন চেয়েছে শেষ 7 দিনে, ওই 9 দফার দিন থেকে। তার আগে প্রথম দিকে কোটা সংস্কার আন্দোলন, হাসিনার পতন আন্দোলন ছিল না। অতএব পৃথিবীতে বড় বড় বিপ্লব, এটা 9 দিনে বিপ্লব, 4 দিনে বিপ্লব, কয়েক ঘন্টায় হতে পারে। অতএব 15 বছর লেগেছে পতন হতে, না, এটা ইম্পসিবল। হ্যাঁ, বিএনপি নির্যাতিত হয়েছে, কিন্তু ওই নির্যাতিত বা যারা শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করেছে বিএনপির হাইকমান্ড। এটা হচ্ছে বাস্তবতা। বালুটা, এই প্রশ্নটা জবাব দেন যে বালু ট্রাক আপনারা সরাতে পারেনি, তাহলে এত নেতাকর্মী শহীদ হয়েছে কেন? কিভাবে শহীদ হয়েছে? বালু ট্রাক সরাতে যে কয়েকজন শহীদ হতো, কেন সরাতে পারেন? তাহলে তো ওই দিনই পতন হতো। বুঝতে পারছেন? জবাব পেয়েছেন আসলে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সমালোচনা দুদু বলেন, আমাদের নেতা বলেন সবার আগে বাংলাদেশ, এগুলো ভঙ্গমান কথা। জামাত ইসলামীর সমালোচনা করে ইঙ্গিত করে দুদু বলেন তারা নির্বাচনের বিরোধিতা করছে, অথচ তারাই 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে। এটা জানেন না যে জামাত প্রার্থী ঘোষণা করে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।